প্রাণভিক্ষার বিষয়ে যুদ্ধাপরাধী মীর কাসেমের কাছে আজ আবারও জানতে চাওয়া হবে, জানালেন আইজি প্রিজন। সব আনুষ্ঠানিকতা শেষেই ফাঁসি কার্যকর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠার ৩৮ বছর পর আদর্শিক ভ্রান্তি, সাংগঠনিক দুর্বলতা সহ নানা কারণে নাজুক দশায় বিএনপি, মন্তব্য বিশ্লেষকদের। দমনপীড়নের অভিযোগ নেতাদের। চাঁদপুরে ট্যাঙ্ক লরি বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীসহ দগ্ধ অন্তত ২০ জন, গুরুতর অবস্থায় ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি। হজ যাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ, যথাসময়ে যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন, বলছে হজ অফিস। এখনো খালি যাচ্ছে ফ্লাইট। এবং চীন থেকে স্পেন চলে আসার পর নদীতে পুরো দমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে ২টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। রিভিউয়ের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে প্রাণভিক্ষার বিষয়ে আজ আবারও জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এদিকে কাসেমের রিভিউ খারিজের পর থেকেই কাশিমপুর কারাগার জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গতকাল প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চান জামায়াতের এই নেতা। অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানান কারা কর্তৃপক্ষ। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে সিদ্ধান্ত জানালে কিংবা আবেদন করার পর নাকচ হলে যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে। স্বাভাবিকভাবেই মার্সি পিটিশন করার জন্য ওনাকে একটু যুক্তিসঙ্গত কিছু সময় ওনাকে দিতে হবে। স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে শোনার পরেই একজন লোক এটা সহসা হয়তো মন্তব্য করতে পারেন না। তা আমরা দেখি সকালবেলা ওনাকে জিজ্ঞেস করলে ওনার অবস্থা বুঝতে পারবো, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, স্বপ্না, এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য হলো যে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের সঙ্গে আমাদের কথা হয়েছিল কিছুক্ষণ আগে। তিনি যেমনটা জানিয়েছেন যে আজকে ঠিক বেলা 11টার কিছু পরে মীর কাসেম আলীকে পুনরায় জিজ্ঞেস করা হবে যে তিনি আসলে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। গতকাল যখন আইজি প্রিজন এসেছিলেন, গতকাল সন্ধ্যায় কিন্তু আইজি প্রিজন এখানে এসেছিলেন সন্ধ্যা 7:45 থেকে 8:20 অবধি বা 8টার কিছু পরে তিনি এখান থেকে বের হয়ে যান। তো তিনি যখন কারা অভ্যন্তরে প্রবেশ করেন সেই সময়টা ছিল সন্ধ্যা 6:45। তো সেই সময়ে আমরা জানতে চেয়েছিলাম বের হওয়ার সময় যে মীর কাসেম আলী প্রাণ ভিক্ষা চেয়েছেন কিনা। তিনি মীর কাসেম আলীর সঙ্গে কথা বলেছিলেন, তিনি জানিয়েছিলেন যে আসলে তিনি প্রাণ ভিক্ষার ব্যাপারে এখনো কিছু জানাননি। তবে আজকে আবার তাকে জিজ্ঞাসা করা হবে যে আসলে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। এটি তিনি গতকাল আমাদেরকে জানিয়ে গিয়েছিলেন এবং আজকে আমরা সকালবেলায় যখন প্রশান্ত কুমার বণিক সিনিয়র জেল সুপার সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন যে বেলা 11টার পরে তাকে পুনরায় জিজ্ঞেস করা হবে তিনি প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। আর আরেকটি তথ্য আপনাকে জানাই যে গতকাল সকালে কিন্তু তাকে যে রায়ের পূর্ণাঙ্গ কপি সেটি পড়ে শোনানো হয়েছে, পূর্ণাঙ্গ রায়, এবং তারপর দুপুরে কিন্তু তার পরিবারের 9 সদস্য তার সঙ্গে দেখা করেছেন এবং সন্ধ্যায় সিনিয়র জেল সুপার উপস্থিতিতে এখানে আইজি প্রিজন কথা বলেছেন মীর কাসেম আলীর সঙ্গে। আর এই যে পুরো ব্যবস্থাটা এইখানে আমরা দেখেছি, এই কারা ফটকের মূল ফটকের সামনে আমরা এখন রয়েছি। মূল ফটকের সামনে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে রাত অবধি আমরা যেমনটা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা ছিল, সকাল থেকে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়েছে। আমরা দেখেছি রাস্তায় ব্যারিকেড দেওয়া ছিল এবং ঠিক এখান দিয়ে কিন্তু কাউকে জনসাধারণের প্রবেশও নিষিদ্ধ ছিল রাত 10টার পর থেকে। কিন্তু সকালবেলা দেখেছি আমরা মূল ফটক পর্যন্ত আসলে যে ব্যারিকেডগুলো ছিল বা নিরাপত্তা বলয় ছিল সেটা কিন্তু কিছুটা শিথিল করে দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত যে তথ্য শেষ আপনাকে জানালাম সেটি আমাদের হাতে রয়েছে যে তাকে পুনরায় জিজ্ঞেস করা হবে প্রাণ ভিক্ষার বিষয়ে। তো স্বপ্না, আমার হাতে এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ছিল এই সর্বশেষ। দর্শক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর কাছে আজ প্রাণভিক্ষার বিষয়ে আবারও জানতে চাওয়া হবে। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ছেলে কোথায় আছে সরকার তা জানেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন সব ধরনের আনুষ্ঠানিকতা শেষেই মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হবে। গতকাল রাজধানীতে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।
তার ছেলে কোথায় গিয়েছে সেটা তো আমাদের জানার বিষয় নয়। আমরা তো দেখতেছি অনেকেই অনেকভাবে মানে আত্মগোপন করে, এবং তার ছেলে করেছে কিনা আমরা তো জানি না, এবং সে কি কি বলছেন কি বলবেন সেটা তার ব্যাপার। রায় যে এটা বলেছে এটা ইমপ্লিমেন্ট হওয়ার এখন বাকি, এটা যথা সময় ইমপ্লিমেন্ট হবে। এর ফর্মালিটিজ যেগুলো আছে সেগুলো পালন করেই ইমপ্লিমেন্ট হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠার দীর্ঘকাল পরে এসেও আদর্শিক ভ্রান্তি, সাংগঠনিক দুর্বলতা সহ নানা কারণে বিএনপি এখন রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদদের। আর এ কারণে ক্ষমতাসীনদের রাজনৈতিক চাপে খেই হারিয়ে দলটির এখন নাজুক দশা বলেও মন্তব্য তাদের। বিএনপি নিয়ে এমন মূল্যায়ন মানতে নারাজ দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, আদর্শগত বা সাংগঠনিক কারণে নয়, সরকারের দমনপীড়নেই কোণঠাসা হয়ে পড়েছে বিএনপি। বিস্তারিত থাকছে সালাউদ্দিন সুমনের রিপোর্টে। ৭৫-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে শাসন ব্যবস্থায় যে সামরিকীকরণ, ক্ষমতায় আসার অল্প সময় পরেই তা বেসামরিক করার উদ্যোগ নেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরই অংশ হিসেবে ১৯৭৭ সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল, এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন তিনি। ১৯৮১ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যু ও ১৯৮২ সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে হটিয়ে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখলে হোঁচট খায় বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবারও সংগঠিত হয়ে ৩ বার সরকার গঠন করলেও 1/11-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই দল। এরপর ক্ষমতার বাইরে থেকে এখন পর্যন্ত কয়েক দফা সরকার পতনের আন্দোলনে নেমেও সফলতা পায়নি দলটি। উপরন্তু নানাবিধ চাপে বর্তমানে কঠিন সময় পার করছে বিএনপি। প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখন দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্র সফল হবে না। বিএনপির উৎপত্তি, বিকাশ কোনোটি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য ইতিবাচক কোনো কিছু বয়ে আনেনি। এই ইতিহাসবিদের মতে জনসমর্থন নিয়ে অতীতে রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেও আদর্শিক ভ্রান্তি সহ নানা কারণে এখন পর্যন্ত রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বিএনপি। সেনা ছাউনিতে কোনো রাজনৈতিক দলের জন্ম হতে পারে না। বিএনপি একটি রাজনৈতিক মঞ্চ হতে পারে, কিন্তু দল হতে পারে না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দল হিসাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এতবার যে এত ষড়যন্ত্র হলো, তারপরে আমরা এখন পর্যন্ত কিভাবে টিকে আছি? সরকারের চরম দমন নীতির কারণেই বিএনপি রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না বলে দাবি দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী মনোভাবের কারণে সরকারের আমরা এইভাবে কোণঠাসা হয়ে আছি। সরকারের চ্যালেঞ্জ সত্ত্বেও আওয়ামী লীগ টিকেছিল, কিন্তু বিএনপি টিকতে পারছে না ভেতরের কোন্দলের জন্য। গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা বিবেচনায় আদর্শিক ভ্রান্তি ও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিএনপিকে সক্রিয় দেখতে চান এই ইতিহাসবিদ। বিএনপি ঘুরে দাঁড়ান। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে ট্যাঙ্ক লরি বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী সহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। বুধবার রাত 11:30টার দিকে বঙ্গবন্ধু সড়ক এলাকার একটি লরি থেকে গোডাউনে তেল তোলা হচ্ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করেই তেলের লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। তেলের দোকানদারের যে ছেলে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময়, ওই ওর পুরো শরীর জ্বলে গেছে, পরে এখন হাসপাতাল পাঠানো হয়েছে। হাত পা কাইতে তারপরে আমরা নামাইছি সাধারণ জনগণ। বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় চঙ্গা ছিল, তারা আসলে তারা নামাইতে পারত। বিদ্যুৎ কেন্দ্রের গাবরতি আছে। সাথে যে লোকগুলো ছিল আমরা মই দ্বারা উদ্ধার করছি এবং আমরা চার্জ করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি। আগুন অলরেডি আমাদের কন্ট্রোলে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত পৌঁছে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় সবকিছু। অগ্নিদগ্ধ হন অন্তত 20 জন। 3তলা বাড়ি সহ প্রায় 10-15টা বাড়ি পোড়া গেছে। ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় 10-15 কোটি টাকার মতো। গুরুতর দগ্ধ 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জন 90% ফ্লেম বার্ন, একজন 95% ফ্লেম বার্ন, একজন 68% ফ্লেম বার্ন এবং একজন 40% ফ্লেম বার্ন নিয়ে আমাদের এখানে আসেন। আসার পর আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা, প্রাইমারি রিসিসিটেশন যেটা আমরা শুরু করে দিয়েছি এবং ড্রেসিং করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের মধ্যে 4 জনের অবস্থাই বলবো যে ক্রিটিক্যাল।
আহত অন্যান্যদের চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা। সামিল মুইদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। দখল দূষণে সংকুচিত হয়ে প্রায় মাছ শূন্য কর্ণফুলী নদী। টিকে আছে মাত্র 20 প্রজাতির মাছ। নতুন করে যুক্ত হয়েছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার স্থাপনের অগ্রগতি নিয়ে রিপোর্ট। চীন থেকে স্প্যান চলে আসার পর এখন নদীতে পুরো দমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের মধ্যে স্প্যান বসিয়ে সংযোগ তৈরির টার্গেটকে সামনে রেখে কাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত মূল সেতুর 28 কাজ শেষ হয়েছে। প্রকল্প এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ইয়ার্ড। সুপার স্ট্রাকচারের জন্য বিশেষভাবে নির্মিত দ্বিতীয় ওয়ার্কশপটি ব্যস্ত এখন চীন থেকে আসা স্প্যানগুলো জোড়া দেওয়ার কাজে। গত মাসের মাঝামাঝি সময়ে জাহাজে করে এসব স্প্যান নিয়ে এসে ঠাঁই দেওয়া হয়েছে এখানে। চীনে প্রায় 80 মিলিমিটার পুরু স্টিল প্লেট কেটে ওয়েল্ডিং করে তৈরি করা হয়েছে এই স্প্যানগুলো। মাওয়ায় ল্যাব টেস্ট করার পর ক্রমান্বয়ে 129টি স্প্যানকে জোড়া দিয়ে তৈরি করা হবে প্রায় 3000 টন ওজনের একটি সুপার স্ট্রাকচার, যা 2টি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপার স্ট্রাকচার বসিয়ে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে চলবে অন্য যানবাহন। যে পার্টসগুলো আমাদের এসেছে 15 মিটার, 18 মিটার, 10 মিটার, সেই পার্টসগুলো জোড়া দিয়ে আমরা 150 মিটারের স্প্যানটা তৈরি করব। স্প্যান তৈরি করার পরে আমাদের এটা রং করা হবে। রং করার পরে আপনার টেস্ট করা হবে। টেস্ট করার পরে আমরা নিয়ে যাব যথাযথ স্থানে, যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। মাওয়া প্রান্তের ইয়ার্ডে যখন স্প্যানগুলো জোড়া দেওয়ার কাজ চলছে, তখন একই সময় নদীতে চলছে পাইল ড্রাইভিং এর কাজ। আর জোড়া দেওয়া এই 150 মিটার দীর্ঘ স্প্যানগুলো এনে বসিয়ে দেওয়া হবে এই জাজিরা প্রান্তে 2টি পিলারের মধ্যে। তারপরই দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর মূল অবকাঠামোর একাংশ। মাওয়া ও জাজিরা 2 প্রান্তে সব মিলে 8টি পিলারের জন্য এখন নদীতে 27টি পাইল বসানোর কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলার দুটি পুরো নির্মাণ হলে এ 2টি পিলারের মধ্যে বসানো হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। আমাদের টার্গেট হলো ডিসেম্বরের মধ্যে শুরু করা। কত নম্বর পিলারের মাঝখানে আমরা কাজ করব? এটা 37, 38। পাইলিং এর কি অবস্থা আছে? কাজ চলতেছে। একই সময়ে মূল সেতু থেকে সংযোগ সড়কে নেমে আসার জন্য জাজিরা প্রান্তে চলছে ভায়াডাক্ট পাইলের কাজও। সেতুর পাইলিং এর কাজে গতি আনতে আরেকটি হেমার যোগ করা হচ্ছে, যেটি এখন সমুদ্রপথে মুন্সিগঞ্জে আসছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কোরবানির ঈদ উপলক্ষে আজ দেয়া হচ্ছে 10 সেপ্টেম্বরের ট্রেনের আগাম টিকিট। সকাল 8টায় শুরু হবে টিকিট বিক্রি। এদিকে সোনার হরিণ এই টিকিটের জন্য গত রাত থেকে স্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রাশেদ লিমন এবং চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছেন সহকর্মী কমল দে। আমরা প্রথমে চলে যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ স্বপ্না। দীর্ঘ 18 ঘন্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত সোনার হরিণ রেলওয়ের টিকিট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে সাধারণ যাত্রীরা। চট্টগ্রাম থেকে আজ 9টি আন্তনগর, 1টি এক্সপ্রেস এবং 2টি বিশেষ ট্রেনের প্রায় 8,500 টিকিট দেওয়া হচ্ছে। আর এই 8,000 টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টা থেকে। আর 8টা থেকে টিকিট বিক্রি শুরু হলো, কিন্তু আমরা দেখেছি গতকাল বিকেল থেকে কিন্তু যাত্রীরা লাইনে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিলেন টিকিটের জন্য। এবং যারা রাতভর এখানে কষ্ট করেছেন, রাত কাটিয়েছেন এখানের মধ্যে শুধু পুরুষ কেন, আমি দেখেছি বিপুল সংখ্যক নারী যাত্রীও কিন্তু এখানে রাত কাটিয়ে এখন তারা টিকিট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তারা বলছেন তারা রাত জাগার যে কষ্টটা, সেই কষ্টটি মূলত পরিবার পরিজন নিয়ে যে ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারবে, তারা এটা ভুলতে চান। চট্টগ্রাম থেকে ঢাকাগামী 5টি আন্তনগর, 1টি অভিজাত ট্রেন এবং চাঁদপুরগামী 2টি স্বাভাবিক ট্রেনের পাশাপাশি 2টি স্পেশাল ট্রেন এবং ময়মনসিংহগামী 1টি এবং সিলেটগামী 2টি ট্রেন। আর এইসব ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে আগামী 10 সেপ্টেম্বর যাত্রার টিকিট। এর মধ্যে আমরা দেখেছি প্রথম 2 ঘন্টায় কিন্তু চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের টিকিট প্রায় শেষ পর্যায়ে।
অন্যান্য ট্রেনের টিকিট কিছু পাওয়া যাচ্ছে, তবে এক্ষেত্রে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ আমাদেরকে জানিয়েছেন তারা চেষ্টা করছেন যাতে যেসব যাত্রী লাইনে দাঁড়িয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে টিকিট দেওয়া সম্ভব হয়। আজ মূলত চতুর্থ দিনের টিকিট দেওয়া হচ্ছে। গত টিকিট 3 দিন ধরে টিকিট দেওয়ার প্রথম দিন হতে কিছু যাত্রীর সংখ্যা কম ছিল, দিন যত যাচ্ছে যাত্রীর পরিমাণ তত বাড়ছে। এক্ষেত্রে জানেন যে যাত্রীদের কিন্তু আরামদায়ক ভ্রমণের জন্য তারা রেলকে বেছে নেয়, কিন্তু যে পরিমাণ টিকিট রয়েছে, রেলের বা সিট রয়েছে, তার চেয়ে যাত্রীদের কিন্তু সংখ্যা আরো তুলনামূলক কয়েক গুণ বেশি, যে কারণে কিন্তু একটি টিকিট নেওয়ার জন্য যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। রেলের কর্মকর্তারা বলছেন তারা গত রমজানের ঈদ থেকে তারা ঢাকা যেহেতু ঢাকা যাত্রী সংখ্যা বেশি, সেখানে তারা সোনার বাংলা এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালু করেছিলেন। আর এবার প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত ট্রেনগুলো একটি সকাল 11টায় আর একটি বিকেল 3:30টায় চলাচল করবে। বিশেষ করে কেন চাঁদপুরে কেন বিশেষ ট্রেন দেওয়া হয় সে বিষয়ে জানতে চাইলে রেল কর্মকর্তারা জানান মূলত যেহেতু চাঁদপুরের পাশাপাশি বরিশাল সহ বরিশাল, ভোলা, বরগুনা ওই অঞ্চলের যাত্রীরা এখান থেকে ট্রেন যোগে চাঁদপুর যাওয়ার পর তারা লঞ্চ যোগে তাদের গন্তব্যে পৌঁছতেন বলেই চাঁদপুরে কিন্তু তারা বিশেষ ট্রেন দিচ্ছেন। তো বলা যায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বা কালোবাজারে ঠেকানো যেরকম প্রতিরোধমূলক ব্যবস্থা, ঠিক সেরকম উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে এই টিকিট বিক্রি সর্বশেষ। তো স্বপ্ন এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম স্টেশন থেকে চতুর্থ দিনের টিকিট বিক্রি সর্বশেষ। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসা হয়েছে। আজ তোলা হবে আদালতে। গতকাল ডোমার উপজেলার হরিণ থানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল ডোমার থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর পক্ষে নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুল ডোমারের হরিণখানা গ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হরিণখানা বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে ডিএমপির রমনা জোনের এডিসি HM আজিজুল হকের কাছে ওবায়দুলকে হস্তান্তর করে জেলা পুলিশ সুপার। এর আগে মঙ্গলবার দিনাজপুর থেকে তার বোন ও ভগ্নিপতিকেও আটক করে পুলিশ। গত 24 আগস্ট দুপুরে ওবায়দুলের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশা গুরুতর আহত হয়। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 28 আগস্ট সে মারা যায়। এর প্রতিবাদে কয়েকদিন ধরেই মানববন্ধন ও স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। অপরিচিত হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমাদের বাসা কোথায়, কথা বীরগঞ্জে। তো অলরেডি কালকে থানা খুঁজছিল, আমি সন্দেহমূলক জিজ্ঞেস করলাম, তো কথা বীরগঞ্জে আমার নামে মামলা আছে, তা আমি পালে বেড়াচ্ছি। সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই 3 ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে এবং যেহেতু ঢাকাতে তার মামলা আছে, মামলার তদন্তকারী অফিসার এখানে উপস্থিত আছেন, তিনি অভিযানে ছিলেন, তাকে নিয়ে ওনারা ঢাকা চলে যাবেন। এদিকে ওবায়দুলকে বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ কমিশনার মারুফ হোসেন। নীলফামারীর ডোমার উপজেলা থেকে আটক করে বুধবার রাতে ওবায়দুলকে রমনা থানায় আনার পর সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। আটক করার পরে তারপরে ওখানকার আমাদের সিআরপিসি অনুযায়ী অন্য থানা এলাকায় গেলে যে প্রসিডিওর আছে এই প্রসিডিওর অনুযায়ী আমরা এখানে গেছি এবং সকল থানাকে অবহিত করছি এবং এরপরে এই প্রসিডিওর শেষ করে ওখান থেকে রওনা যায় আমাদের টিম আদালতে সোপর্দ করব। সেখান থেকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য আমরা আবেদন করব। জিজ্ঞাসাবাদ করে মামলার মোটিভ কি কারণ সব ডিটেলস আমরা জানার চেষ্টা করব, উদ্ঘাটন করব এবং পরবর্তী আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা সম্পাদন করব। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী সাদিকুর রহমান। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাদিক, স্বপ্না, আপনি জানেন যে আলোচিত যে রিশা হত্যাকাণ্ড অর্থাৎ গত 24 তারিখ যে রাজধানীর যে কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশা, সুরাইয়া আক্তার রিশাকে যে হত্যা করা হয়েছিল ছুরিকাঘাতে, সেই ছুরিকাঘাতে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই কাটিং মাস্টার ওবায়দুল, সেই ওবায়দুল কিন্তু এরপর থেকে পলাতক ছিল এবং এই রিশা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু অনেক আন্দোলন হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 48 ঘন্টার ভিতরে সেই হত্যাকারীকে গ্রেফতার করবে এবং গতকালকে আমরা যেটা শুনতে পেরেছি যে রিশা হত্যাকারীকে কিন্তু ওবায়দুলকে নীলফামারী থেকে গতকালকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পরবর্তীতে কিন্তু তাকে ঢাকায় আনা হয়েছে এবং ঢাকায় আনার পরবর্তীতে এই পুলিশ তাকে এই রমনা থানায় যে রেখেছে এবং রমনা থানা থেকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের পরবর্তীতে রিশার মা যে মামলাটি করেছিল, হত্যা মামলা করেছিল থানায়, সেই হত্যা মামলার প্রেক্ষিতে সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে
আজকে আদালতে নিয়ে আসা হবে এবং নিয়ে এসে 10 দিনের রিমান্ড আবেদন করবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আদালতে এখনো পর্যন্ত সেই রিমান্ডের যে ফরওয়ার্ডিংটি অর্থাৎ যে কাগজটি আসার কথা সেটি আসেনি। আসার পরবর্তীতে কিন্তু আদালতে আসামিকে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি জানেন যে আসলে রিশাকে হত্যার পর থেকে পলাতক ছিল আসামি এবং ওবায়দুল যে প্রথম তার বাড়ি যে দিনাজপুর সেখানে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু দিনাজপুর থেকে সে চলে গিয়েছিল ঠাকুরগাঁ এবং সেখানে কিন্তু পুলিশ তাকে খুঁজে পায়নি এবং পরবর্তীতে শেষ পর্যায়ে এসে কিন্তু তাকে নীলফামারী থেকে আটক করা হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে রিশাকে যে হত্যা করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে রিশার যে সেলফোন নাম্বারটি তার মায়ের সেটি সংগ্রহ করে কিন্তু তার সাথে কথা বলে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বিভিন্ন সময় এবং সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পরবর্তীতে রিশা যখন স্কুলে পরীক্ষা দিয়ে বের হয়ে যখন ওভারব্রিজ থেকে পার হয়ে যাচ্ছিল ওই রাস্তা পার হচ্ছিল তখন কিন্তু রিশাকে এই ওবায়দুল ছুরিকাঘাতে হত্যা করে এবং ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ব্যাপক আন্দোলন হচ্ছে এবং এই ধরনের হত্যাকাণ্ড যাতে আর না ঘটে, পুনরাবৃত্তি না হয় সেই জন্য কিন্তু এর কঠোর শাস্তি দাবি করেছেন তার বন্ধুরা এবং সেই স্কুলের শিক্ষার্থী সহ অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। তো এই ছিল আসলে স্বপ্না আদালতের সর্বশেষ তথ্য। আমরা এখানে আসামিকে নিয়ে আসার পরবর্তীতে আবার জানাতে পারবো যে কি রয়েছে। দর্শক, রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুলকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এই বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। সময় সংবাদে আরো থাকছে। আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিনিয়োগের মন্দা কেটে যাবার প্রত্যাশা, প্রশাসনিক দক্ষতার ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। হজযাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে হজ অফিস। তাদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত ভিসা পেয়েছেন 1,856 জন হজযাত্রী। এর বাইরে প্রায় 900 হজযাত্রীর মধ্যে 46 জন ভিসা পাননি, আর 850 হজযাত্রী নানা জটিলতায় ভিসার আবেদনই করতে পারেননি। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ থাকলেও হজ অফিস বলছে যথাসময়ে যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন। এদিকে হজ অফিস ও বিমান কর্তৃপক্ষের নানা উদ্যোগের পরও এখনো হজ ফ্লাইটে খালি যাচ্ছে অনেক সিট। তাফসির বাবু রিপোর্টে বিস্তারিত। এবছর হজ যাত্রীদের ভিসার জন্য সৌদি দূতাবাসে ডিও লেটার পাঠানোর শেষ সময় ছিল 28শে আগস্ট। তবে এর মধ্যে আবেদন করেও এখনো অনেকেই ভিসা পাননি। হজ ফ্লাইট শেষ হওয়ার আর মাত্র 4 দিন বাকি থাকায় হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় এসব হজযাত্রী। আমার ভিসা মোটামুটি প্রসেসিং হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীরটা এখনো হয়নি। এছাড়া আমরা 32 জনের একটা গ্রুপ যাচ্ছিলাম, সেখানে 18 জনের আমাদের প্রসেসিং হয়ে গেছে, আর বাকি কয়েকজনের এখনো হয়নি। হজ অফিসের তথ্য অনুযায়ী এবছর হজের জন্য নিবন্ধিত ছিলেন 1,01,758 জন। এর মধ্যে ভিসার জন্য ডিও লেটার গেছে 1,0902টি, আর ভিসা হাতে পেয়েছেন 1,856 জন হজযাত্রী। বুধবার পর্যন্ত বাকি 46 হজযাত্রী ভিসা না পেলেও তাদের ভিসার ব্যাপারে আশ্বস্ত করেছেন হজ পরিচালক। পাসপোর্ট জমা ছিল, কোনো কারণে হয়নি, আবার পরের দিন সে পাসপোর্ট গেছে, পরের দিন হয়তো হয়ে আসবে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এখন হজ যাত্রা থেকে 856 জনের বাদ পড়ার বিষয়টি। এদের মধ্যে 381 জন ভিসার আবেদনই করতে পারেননি মামলাসহ বিভিন্ন কারণে পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়ায়। এছাড়া মৃত্যু, অসুস্থতা কিংবা আইনগত জটিলতার কারণেও অনেকে ভিসার আবেদন করেননি। এর বাইরে অনেকেই প্রশাসনিক জটিলতায় নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় এখন হজ অফিসে ধর্ণা দিলেও হজ পরিচালক বলছেন নতুন করে ভিসার প্রক্রিয়া শুরুর সুযোগ নেই। এখানে আমরা বৃহস্পতিবার দিন চেক পাইছি, শুক্র শনি বন্ধ ছিল, রোববার দিন জমা দিয়েছি, ক্লিয়ার হয়ে আসছে সোমবারে। অত সোমবারে এখন বলতেছে ডিও বন্ধ। এখন ডিও বন্ধ হওয়ার কারণে আমার এই 17 জন হাজি অনিশ্চিত হয়ে গেছে। যেহেতু ডেট ক্লোজ, তারা পাবে না, তারা জানে। আমাকে পুলিশ ভেরিফিকেশন করেছে, দেখেছে যে প্রতিবেদনটা হয়তো আমার অনুকূলে নাই, সে যেতে পারবে না। এরকম বহুবিধ ফ্যাক্টরগুলি আছে। এদিকে নানা উদ্যোগ সত্ত্বেও সিট খালি যাচ্ছে বিমানের হজ ফ্লাইটে। যাত্রী কম থাকায় বুধবার শিডিউল পরিবর্তন করেও 140টি সিট খালি রেখেই উড়াল দেয় বিমানের 2টি ফ্লাইট। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে নবগঠিত এই প্রতিষ্ঠান শুধু নিবন্ধন নয়, এক ছাদের নিচে জমি ও জ্বালানির সংযোগ প্রদান সহ আনুষঙ্গিক সব সেবা দেবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি বিনিয়োগের মন্দা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদরা বলছেন সবকিছুই নির্ভর করছে প্রশাসনিক দক্ষতার উপর। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শেরি।
কাগজে কলমে এতদিন বিনিয়োগ বোর্ড ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার কথা বললেও বাস্তবে জমি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও পরিবেশ ছাড়পত্র সহ বিনিয়োগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল সেবার জন্য বিভিন্ন দফতরে ঘুরতে হতো। এসব জটিলতার কারণে ব্যাংকে অলস অর্থ পড়ে থাকলেও কয়েক বছর ধরে ক্রমশ কমছে দেশি বিদেশি বিনিয়োগ। একইভাবে অনেক স্বপ্ন নিয়ে বেসরকারীকরণ কমিশন গঠন করা হলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে গঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলো। এন্টারপ্রেনার্সদের যে এত বছরের যে ক্ষোভটা ছিল, ইউটিলিটি সার্ভিস অ্যান্ড আদার্স দিতে পারছি না এক আমব্রেলা নিচ থেকে, আমরা এক আমব্রেলা নিচ থেকে সবকিছু প্রোভাইড করার চেষ্টা করব এবং শর্ট টাইমের মধ্যে এটা যাতে করে এন্টারপ্রেনার্সরা সব সার্ভিস এক জায়গা থেকে পায় সেটার ব্যবস্থা করাটাই আমাদের মূল টার্গেট। এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতির মতে 12,000 একর জমি সহ শক্তিশালী ওয়ান স্টপ সেল থাকায় বিডা বিনিয়োগে নতুন গতি আনবে। 12,000 একর জমি ওনাদের হাতে থাকবে, যেটা সরকারি জমি, ওনারা তাৎক্ষণিকভাবে অ্যালোকেট করতে পারবে নতুন ইনভেস্টরদের কাছে। ওনাদের কাছে পাওয়ার থাকবে এবং এই বিডার মাধ্যমে আগামীতে বড় বড় বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। তবে যে নীতিমালা ও লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গঠন করা হয়েছে সেগুলো বাস্তবায়িত না হলে বিনিয়োগের মন্দা কাটবে না বলে মত অর্থনীতিবিদদের। নতুন প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে শুধু জনবল বৃদ্ধি যাতে একমাত্র বিষয় না হয়, এটিকে যাতে গতিশীল করবার জন্য উপযুক্তভাবে প্রশাসনিক পরিবর্তন বা সংস্কার করা হয় সেদিকে নজর দেওয়া দরকার। আগারগাঁওয়ে নির্মাণাধীন বিডার নিজস্ব ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডের পুরনো ভবনে কাজ করবেন বিডার কর্মকর্তারা। তবে ডিসেম্বরের মধ্যে নতুন ভবনে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিয়ে কাজ শুরু করবে বিডা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে দখল ও দূষণের কবলের মুখে সংকুচিত হয়ে কর্ণফুলী নদী মাছ শূন্য হয়ে পড়েছে। 2 দশক আগেও এখানে 3 শ্রেণীর অন্তত 140 প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন পাওয়া যায় মাত্র 20 প্রজাতির মাছ। এর মধ্যে খাবার উপযোগী মাছ রয়েছে মাত্র 3 প্রজাতির। দূষণে বিপর্যস্ত এই নদীতে একাধিকবার ফার্নেস অয়েলের পর নতুন করে এখন যুক্ত হয়েছে সার কারখানার বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। সবকিছুই নীরবে সহ্য করে চলেছে লুসাই পাহাড় থেকে নেমে আসা কর্ণফুলী নদী। 60 লাখ নগরবাসীর প্রতিদিনের ময়লা আবর্জনার পাশাপাশি শত শত শিল্প কারখানার বর্জ্য মিশছে এই নদীতে। এতে নদীর মাছের পরিমাণ দিন দিন কমছে। 2 দশক আগের এক জরিপে কর্ণফুলী নদীতে 3 শ্রেণীর 140 প্রজাতির মাছের অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু 2009 সালের দ্বিতীয় জরিপে অর্ধেক এবং বর্তমানে তা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এখন মূলত 3 ধরনের মাছ কমার্শিয়ালি পাওয়া যায়, ফোয়া, ফাঁসি এবং কাচকি, এবং অন্যান্য মাছগুলো খুব অল্প পরিমাণ মাছ পাবে, সেটা 20 থেকে 25 প্রজাতির বেশি হবে না। কর্ণফুলী নদী মাছ শূন্য হয়ে পড়ার বেশ কটি কারণ জানালেন এই বিশেষজ্ঞ। নৌযান থেকে যেই দূষিত বর্জ্য এবং তেল জাতীয় পদার্থ যেগুলো নদীতে যাচ্ছে সেগুলো ঠিক একটি কোনো কারণকে দায়ী করা যাবে না যে এই কারণে কমেছে, কিন্তু সম্মিলিতভাবে আমাদের এই সকল অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে আমাদের কর্ণফুলী নদীতে মাছের পরিমাণ কমিয়ে ফেলেছে। তাই নদীতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো মাছ পায় না জেলেরা। আগে পাওয়া গেছে 1 পন, 1.5 পন, 7 পন, 8 পন করিয়া পাওয়া গেছে, 10 আলি, 12 আলি, 14 আলি, 15 আলি এরকম পাওয়া যায়। নদীর অবস্থা এত খারাপ যেটা বলার বাহিরে। মোটামুটি স্টাফ টিকান জানা, বাজার করে সুডান জানা, মালিক টিকে না। সম্প্রতি সিইউফের ডাই অ্যামোনিয়া ফসফেট কারখানায় দুর্ঘটনার ফলে অন্তত 500 টন অ্যামোনিয়া গ্যাস কর্ণফুলী নদীতে মিশেছে। এইভাবে যদি চলতে থাকে আসলে এটা কর্ণফুলী নদীতে আসলে কোনো প্রাণী শূন্য হয়ে যাবে, শুধু মাছ না, কোনো প্রাণীর অস্তিত্ব থাকার আসলে সম্ভব হবে না। কর্ণফুলী নদীর ভাটিতে শাহমানুদ সেতু থেকে উজানে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত 10 নটিক্যাল মাইল এলাকায় প্রতিদিন 700-র বেশি লাইটের জাহাজের পাশাপাশি কয়েক হাজার ইঞ্জিন চালিত নৌকা চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শহর থেকে গ্রামাঞ্চল জুড়ে ফেনীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কিন্ডারগার্টেন। আর এসব প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠানে শিক্ষা অনেক ব্যয়বহুল হলেও মান সস্তা দরের। সরকারি কোনো তদারকি না থাকায় তারা চলছে যার যার নিয়মে। শঙ্কিত স্থানীয় শিক্ষা বিভাগ বলছে মন্ত্রণালয়ের দিকে তারা তাকিয়ে রয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। ফেনীতে যত্রতত্র উন্নত শিক্ষার নামে গড়ে উঠেছে কিন্ডারগার্টেন, কিন্তু এসব প্রতিষ্ঠানের হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় অবকাঠামো। নিজস্ব ভবনের পরিবর্তে বাসাবাড়ি ভাড়া নিয়ে ছোট ছোট কক্ষে গাদাগাদি করে চলে শ্রেণী কার্যক্রম। পাঠদানে নেই প্রশিক্ষিত শিক্ষক।
সরকারি কোনো তদারকি না থাকায় তারা চলছে যে যার নিয়মে। অভিভাবকরা নিজেদের সন্তানদের ভালো ফলাফলের আশায় ব্যয়বহুল এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলেও প্রত্যাশা পূরণের বদলে অনেকটা প্রতারিত হচ্ছেন। একই ক্লাসে কোথায় নেওয়া হচ্ছে 400, কোথায় নেওয়া হচ্ছে 1200, কোথায় নেওয়া হচ্ছে 1500। যারা এই যে স্কুল পরিচালনা করে এরা মূলত ভালো শিক্ষক আনার পক্ষে থাকে না। ভালো শিক্ষক আনতে গেলে তাদের 10,000, 12,000 বা 8,000 টাকা দিতে হয়। তারা যে কমিটমেন্টটা দেয় যে আমাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিবে বা সুশিক্ষিত করবে, কিন্তু মাঝপথে সেটা পাইনি আমরা। নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে ফেনী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এজন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকেই দুষলেন। শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা উঠছে এবং এগুলো সমাধানকল্পে জেলায় কোনো মনিটরিং সেল নেই। আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, কিন্ডারগার্টেনগুলোকে সরকারিভাবে পাঠ্যপুস্তক প্রদান এবং সমাপনী পরীক্ষার সুযোগ দিলেও নিয়ন্ত্রণে নেই কোনো নীতিমালা। যেহেতু এরা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না, সেহেতু আমাদের এদের প্রতি আমাদের তেমন একটা মনিটরিং আমাদের নাই। তাদের প্রতি আমাদের নিয়ন্ত্রণ থাকা দরকার বলে আমি মনে করি। ফেনী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের হিসেব মতে জেলায় সরকারি প্রাথমিক সহ বিভিন্ন ধরনের 961টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী 8,26,000, যার মধ্যে 358টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী 2,32,000। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। গত 1.5 মাসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 5 শতাধিক ঘরবাড়ি ও শত শত হেক্টর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেয়া প্রকল্পের কাজ সময়মতো শেষ না করায় ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছেন মানুষজন। তবে ঠিকাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ রেখেছে বলে দাবি করলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সর্বনাশা হয়ে উঠেছে যমুনা নদী। প্রতি বছরের মতো এবারও ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুর উপজেলার নদী তীরের বেশ কয়েকটি গ্রাম। ভাঙনের তীব্রতা বাড়ায় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে ইতোমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, গত বছরের ভাঙনের পর পানি উন্নয়ন বোর্ডের নেয়া প্রকল্পের কাজ ঠিকাদার গড়িমসি করায় তীব্রতা বেড়েছে ভাঙনের। যখন পানি টানি ছিল না তখন কাজ করতে আগে উজানে যাইয়া, তাহলে আমাদের গ্রামটা একটু ভাঙতো না। এই যে জমি যুদ্ধ জমে গেছে চিন্তা করি না, এখন বাড়ি ঘর জায়গাতে এই চিন্তা আরো বাঁচি না। এমপি সব নাই, চেয়ারম্যান সব নাই, কোন উপজেলার কোন লোক নাই, এটা কোন সেবা জন্য একটা লোক এখানে আসে না। তবে ঠিকাদারের দাবি, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশেই প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। এক্ষেত্রে লোকবল সংকটকে দায়ী করে দ্রুত কাজ শুরু করার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 30,000 ডাম্পিং, আমরা 35,000 ডাম্পিং করছি। এখন আমাদের হুট করে অফিস থেকে সিদ্ধান্ত দিতে পানি উন্নয়ন বোর্ডের কাজ তো আমি মন চালিয়ে করতে পারি না। অফিস থেকে বলছে কাজটা আপাতত বন্ধ রাখেন। এখন পার্মানেন্ট কাজের জন্য আমরা একটা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি, 165 কোটি টাকা ব্যয় সম্মিলিত। এই কাজটি হবে 4.5 কিলোমিটার এলাকা ব্যাপী। প্রকল্পটি অনুমোদিত হলে আশা করি ইনশাল্লাহ এখানকার ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। এদিকে ভাঙন কবলিতদের ত্রাণ সহায়তার পাশাপাশি প্রকল্পের কাজ বন্ধের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড সঠিক সময় কাজ করে নেয়, এই বিষয়টাই আসলে আমাদের একটু খতিয়ে দেখতে হবে। কারণ বরাদ্দটা ওনারা কখন পেয়েছে, কি পরিমাণ করেছে, এটা আমার এই মুহূর্তে পুরোটা আমি বলতে পারবো না। আমি অবশ্যই এটা খতিয়ে দেখবো যে তাদের কোনো গাফিলতি ছিল কিনা। যমুনা তীরবর্তী ভুয়াপুর ও গোপালপুরের 6টি গ্রামে অন্তত 10,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে ব্রাজিলের সিনেট। টানা 5 দিন শুনানির পর বুধবার সিনেটের 81 সদস্যের মধ্যে 61 জন রৌসেফের অভিশংসনের পক্ষে ভোট দেন। অন্যদিকে তার প্রেসিডেন্ট পদে বহাল থাকার পক্ষে মত দেন বাকি 20 জন সদস্য। সিনেটের এ রায়ের মাধ্যমে বামপন্থী ওয়ার্কার্স পার্টির হয়ে রৌসেফের টানা 13 বছরের শাসনের সমাপ্তি ঘটল। তবে পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রেসিডেন্ট হতে বাধা নেই আর। রৌসেফের বিরুদ্ধে অর্থনৈতিক ঘাটতি লুকিয়ে বাজেটে কারচুপির অভিযোগ আনা হয়। তবে তা অস্বীকার করে এই অভিশংসন প্রক্রিয়াকে সংসদীয় কু এবং এর সাংবিধানিক যৌক্তিকতা নেই বলে দাবি করেন রৌসেফ। অভিশংসনের পর টুইট বার্তায় রৌসেফ বলেন,
মাত্র 61 জন সিনেট সদস্য ব্রাজিলের 5,40,00,000 ভোটারের মতামতকে অগ্রাহ্য করল। এদিকে রোসেফের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিশেল টেমার প্রেসিডেন্টের শপথ নিয়ে ব্রাজিলের নতুন যুগের সূচনা হলো বলে মন্তব্য করেন। 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন টেমার। বাংলাদেশ ও মালদ্বীপের প্রীতি ম্যাচের খবর। আজ প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভুটানের বিপক্ষে প্লে অফ ম্যাচের আগে এ ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে চান ফুটবলাররা। তবে প্রথম মিশনে ড্র হলেই খুশি জাতীয় দলের কোচ টম স্টেইনফিট। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। 26 ডিসেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিপর্যস্ত বাংলাদেশ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদ্বীপের। আসরে টিকে থাকার লড়াইয়ে আলী আশফাকের দলের কাছে 3-1 গোলে হেরে থেমে যায় মামুনুলদের স্বপ্নযাত্রা। বছর ঘুরে আবারও সেই মালদ্বীপের মুখোমুখি হচ্ছে লাল সবুজের দল। তবে এবার আমেজটা প্রস্তুতি ম্যাচের। প্রস্তুতি ম্যাচ হলেও ঘুরে ফিরে আসছে প্রতিশোধের সুর। তবে তা মানতে নারাজ জাতীয় দলের নতুন কান্ডারি টম স্টেইনফিট। এক সময় এই মালদ্বীপকেই হেসে খেলে হারাতে পারত বাংলাদেশ। আন্তর্জাতিক মঞ্চে 10-0 গোলে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টাও আছে মালদ্বীপের বিপক্ষেই। কিন্তু চেনা প্রতিপক্ষই এখন হয়ে গেছে অচেনা। শেষ দুটি ম্যাচে তো বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। তাই নিজের প্রথম মিশনে ড্র হলেই খুশি কোচ। খুব বেশি সময় ফুটবলারদের অনুশীলনে পাইনি আমি। এ ম্যাচেও তাই খুব বেশি কিছু প্রত্যাশা করছি না। নিজেদের মাঠে মালদ্বীপ শক্ত প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে ওরা। তাই আপাতত এ ম্যাচে ড্র হলেই আমি খুশি। আন্তর্জাতিক মঞ্চে শেষ 5 ম্যাচে বড্ড বাজে পারফরমেন্স লাল সবুজের প্রতিনিধিদের। 4 ম্যাচে হারের সঙ্গে ড্র আছে শুধু নেপালের বিপক্ষে। তাই ভুটান ম্যাচের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরাতে এ ম্যাচের জয়টা বেশ প্রয়োজন নাসির রনিদের। তবে প্রতিপক্ষের মাঠে কাজটা যে বেশ কঠিন হবে তা ভালোই জানা আছে তাদের। সারাদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুশীলন করতে পারেনি স্টেইনফিটের শিষ্যরা। পরন্ত বিকেলে তাই শিষ্যদের নিয়ে হালকা অনুশীলন করেছেন কোচ। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল। জামাল ভুঁইয়ার শূন্যতাও ভোগাবে দলকে। তবে সে শূন্যতা পূরণে ভূমিকা রাখতে চান হেমন্ত, ভিনসেন্ট, আরিফুলরা। ফরওয়ার্ড পজিশনে কোচের মূল ভরসা সাখাওয়াত রনি, জীবন ও রুবেল মিয়া। রক্ষণভাগে আছেন অভিজ্ঞ ওয়ালি ফয়সাল ও রায়হান। তবুও কঠিন চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশের জন্য অপেক্ষায় আছে রেড স্ন্যাপাররা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। তবে অতীত পরিসংখ্যান থেকে স্বস্তি খুঁজতে পারেন টম স্টেইনফিট। এখন পর্যন্ত দু দলের 11 বারের দেখায় 5 বার জিতেছে বাংলাদেশ। 3 বার জয় আছে ড্যারেন স্টুয়ার্টের দলের। 3টি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাণ ভিক্ষার বিষয়ে যুদ্ধাপরাধী মীর কাসেমের কাছে আজ আবারও জানতে চাওয়া হবে, জানালেন আইজি প্রিজন। সব আনুষ্ঠানিকতা শেষেই ফাঁসি কার্যকর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদপুরে ট্যাঙ্ক লরি বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীসহ দগ্ধ অন্তত 20 জন। গুরুতর অবস্থায় 5 জন ঢাকা মেডিকেলে ভর্তি। প্রতিষ্ঠার 38 বছর পর আদর্শিক ভ্রান্তি, সাংগঠনিক দুর্বলতা সহ নানা কারণে নাজুক দশায় বিএনপি, মন্তব্য বিশ্লেষকদের। দমন পীড়নের অভিযোগ নেতাদের। হজ যাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ। যথাসময়ে যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন, বলছে হজ অফিস। এখনো খালি যাচ্ছে ফ্লাইট। এবং চীন থেকে স্প্যান চলে আসার পর নদীতে পুরো দমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।